আজকে আমরা ওখান থেকে আলোচনাটা একটু কন্টিনিউ করব, তারপরে এক একটা কেস সময় সুযোগ অনুযায়ী আমরা আলোচনা করব। তো যখন কোনো বেলেডোনা পেশেন্ট অসুস্থ হয়ে পড়ে, আমি তো অসুস্থ, আমি বেলেডোনা, আমি অসুস্থ, আমার হাইট করার প্রয়োজনটা কেন পড়ে? আমার কি দরকার হাইট করার? এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমরা তো হাইডিং নিয়ে নিচ্ছি, কথা বলতে চাচ্ছে না, আমরা নিয়ে নিলাম হ্যাঁ হাইট করছে, ঠিক করে হেসে দিল, আমরা নিয়ে নিলাম হাইডিং। ওটা তো শিখে গেছি এখন, তাই না? যে হাইড করার একটা উপায় কি? রুগী আপনার কাছে কিছু লুকাতে চাচ্ছে, কি আইসক্রিম খাইছেন, এটাতে কি বুঝবেন? এটাতে আমরা বুঝবো যে রুগী হাইড করছে, যে হ্যাঁ খাইছি কিন্তু আপনাকে বলবো না, তাই না? এটা তো আমরা শিখে গেছি। কিন্তু আমরা কি এটা ভেবেছি যে রুগীর হাইড করার প্রয়োজনটা কেন পড়ে? বেলেডোনা পেশেন্টের কেন প্রয়োজন পড়ে? কখনো ভেবে দেখেছি? তার হাইট করার প্রয়োজনটা পড়ে বেসিক্যালি, বেলেডোনা পেশেন্ট রেস্ট্রিকশন পছন্দ করে না, কোনো প্রকার রেস্ট্রিকশন তার পছন্দ করে না। বিশেষ করে বেলেডোনা পেশেন্ট খাওয়ার কোনো রেস্ট্রিকশন তার চলবে না, তার এনজয়মেন্টের কোনো রেস্ট্রিকশন আপনি তাকে দিতে পারবেন না, দিলে আপনি ওই রুগীকে পাবেন না। বেলেডোনা পেশেন্টকে আপনি যদি খাওয়ার রেস্ট্রিকশন দেন, তার প্রিয় খাবার যেটা সে উপভোগ করে, বার্গার, স্যান্ডউইচ, আইসক্রিম, পিৎজা, ফুচকা, মুখরোচক খাবার, অথবা অনেক বেলেডোনা পেশেন্ট গরুর গোস্ত, আপনি রেস্ট্রিকশন দেন, সে আপনার কাছে থাকবে না। তখন কি হবে? তখন কি ঘটবে? ধরেন বেলেডোনা জানে যে গরুর গোস্ত খাওয়া, সে যদি গরুর গোস্ত খায়, বা মানে রেড মিট বা চার পায়ে প্রাণীর মাংস খায়, অথবা বার্গার খায়, হাঁসের মাংস খায়, একদম ভুনা ক্রিস্পি, আমাদের এই এলাকায় রান্না করে, একদম দেখলে জিভাতে পানি চলে আসবে। আমার এখনই চলে আসছে। তো যদি গুরু পাকের খাবার খায়, মানে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, তারপরে মেজবান, এই টাইপের খাবার যদি খায়, বা ধরেন যে ভাজা পোড়া, তেলে ভাজা পোড়া, সিঙ্গারা, সামুচা, চপ, হ্যাঁ এগুলা খায়, তাহলে তার স্টমাকে প্রবলেম হবে। স্টমাকে, ধরেন যে কথার কথা, তার স্টমাকে হতে পারে, প্যানক্রিয়াসে হতে পারে, যে কোনো জায়গায় ব্যথা হবে, এটা সে জানে। ধরেন আমি উদাহরণস্বরূপ বলছি, সে জানে যে তেলের খাবার খেলেই তার এই স্টমাকের ব্যথা, পেটে ব্যথা। অথবা ধরেন যে সে জানে দুধ বা দুধ জাতীয় পণ্য, যেমন ডি মিষ্টি, ছানার মিষ্টি, জিলাপি, এগুলা খেলে তার আমসার সমস্যা হয়, এটা সে জানে, তার প্রবলেমের কথা সে জানে। কিন্তু সে যখন ডাক্তারের কাছে আসে, আপনার কাছে যখন আসবে, ডাক্তার যদি বলে, আপনি যদি তাকে বলেন যে আমি আপনাকে মেডিসিন দিচ্ছি, কিন্তু আপনি গরুর গোস্ত খাইতে পারবেন না, আপনি ভাজা পোড়া খাইতে পারবেন না, আপনি বার্গার খেতে পারবেন না, আপনি বিরিয়ানি খেতে পারবেন না, আপনি ফুচকা খেতে পারবেন না, তখন বেলেডোনা কি বলবে? কি বলবে বলেন তো, আইডিয়া করেন, কি করবে? কি হতে পারে? বেলেডোনা, আপনি যখন এগুলো বললেন যে আমার ওষুধ খাচ্ছেন, ঠিক আছে, আপনি কফি খাবেন না, আপনি চা খাবেন না, আপনি বিড়ি খাবেন না, হ্যাঁ ডাক্তার সাহেব ঠিক আছে, আমি এগুলো খাবো না, আমি টাচও করবো না, আমি প্রমিস করছি, আই প্রমিস, আমি খাবো না, যতক্ষণ না আমার অসুখ ভালো হচ্ছে, এবং যতক্ষণ না আপনি আমাকে আবার বলছেন যে না এখন আপনার খাওয়া যাবে, আপনার গ্রিন সিগন্যাল যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ এগুলো আমার জন্য হারাম। বেলেডোনা কিন্তু অকপটে এইভাবেই আপনার সামনে কথা বলবে, তার ল্যাঙ্গুয়েজে, আমি যেটা বললাম ভদ্র ভাষায়, গ্রামের লোক হলে কিন্তু গ্রামের ভাষায় কথা বলবে, নোয়াখালীর লোক হলে নোয়াখালীর ভাষায় কথা বলবে, কিন্তু তার কথাটা কিন্তু এটাই থাকবে, প্রমিস ডাক্তার সাহেব, হারাম, আমি খাবো না, আপনি বলেছেন আমি খাবো না। কিন্তু আপনার কাছে প্রমিস করলো, করে আপনার চেম্বার থেকে বাইর হইলো, আমাদের চেম্বারে আসলো, ধরেন রুগী, আমার চেম্বার থেকে বাইর হলে, বাটার মোড় পার হলে ওখানে কিন্তু 1 টাকার ফুচকা পাওয়া যায়, ওখানেই আপনার ওই
মাটন বার্গার পাওয়া যায়, স্যান্ডউইচ পাওয়া যায়, দোকান আছে অনেকগুলো, আমাদের ওই মোড়ে অনেকগুলো দোকান আছে। অথবা দেখা যাচ্ছে যে বাসায় সে যায় দেখে একদম গরুর একদম ভুনা রান্না, গরু তার খুব পছন্দ, ওয়াও খুব পছন্দ, জিভায় পানি চলে আসছে, ও দেখা দেখি না আগে খাওয়া দাওয়া, চেম্বার থেকে বাড়ায় এসে ফুচকা নিষেধ করেছি, এবার ফুচকা আমি নিজে হাতে ধরেছি, আমি নিজে আমার আমার পেশেন্টকে ধরেছি, এখানে বলে গেছি, বাড়ি চা খেতে গেছি, যাই দেখছি হ্যাঁ ফুচকার দোকানে, আমি ছবিও তুলে রেখেছি পেশেন্টকে দেখানোর জন্য। খাওয়া দাওয়া শেষ, মানে খাবার দেখলে তোর মাথা ঠিক নাই, খাইতে হবে, খাইয়ে ফেলছে। এখন ডাক্তারের কাছে তো আমি প্রমিস করেছিলাম যে এগুলো আমি খাবো না, কিন্তু খাইয়ে ফেলছি। এখন যাই হোক, ডাক্তার তো দেখেনি, সে তো জানতেও পারবে না, বুঝতেও পারবে না যে আমি ফুচকা খাইছি, বার্গার খাইছি, আমি ডাক্তারকে বলবো না তাহলেই হলো। আমি যদি ডাক্তারকে না বলি তাহলে ডাক্তার জানবে কিভাবে আমি খাইছি কি খাইনি? আমি খালি ঘটনা বলতেছি, এই ঘটনাগুলাই হয়, রোগীর অ্যাটেন্ডেন্সের কাছে শুনবেন, ও বলবে, এরপরে সে করবে, সে কিন্তু সবকিছুই খাবে, আপনি যেগুলা যেগুলা রেস্ট্রিকশন আপনি দিয়েছেন, আপনার কাছে প্রমিস করে গেছে যে আমি এটা খাবো না, আইসক্রিম খাবো না, এই খাবো না, সব খাবে। ওই ওই খাবো না প্রমিস করেছিল, সে এখন খেলে, এখন খেয়ে ফেলছে, সে কি করবে? সব তো খেয়ে ফেলছে। দেখা যাচ্ছে যে তার ধরেন যে স্টমাক ছিল, স্টমাকে প্রচন্ড পেন ছিল, হয়তো আপনার গল ব্লাডারে স্টোন আছে, বাইল ঠিক মতো নিঃসরণ হয় না, আপনারা তো জানেন যে বাইল নিঃসরণ না হলে প্রচন্ড পেইন হয়, তেলের খাবারগুলো হজম করতে গেলে, ধরেন ওরকম কিছু একটা হয়েছে, একটা ধরে নেন আপনারা, আপনি নিষেধ করেছেন, ওই খাবার সে খায় ফেলছে, খাওয়ার প্রবলেম শুরু হয়ে গেছে, তার সমস্যা বেড়ে গেছে। ফ্যামিলি মেম্বাররাও জানে যে সে যখন এগুলা খায়, এই টাইপের অকাম কুকাম করে, গরু পাকের খাবার খায়, ফ্রাইড খাবার খায়, বা বার্গার পিজা স্যান্ডউইচ এগুলা খায়, তখন তার স্টমাকের প্রবলেম হয়, স্টমাক ব্যথা করে, তখন কি হবে? তখন তো তার পরিবারের লোকজন তার উপর, এই তুই কেন এগুলা খালি, বারবার এগুলা ছাইপাস খাস, আর এই তুই অসুস্থ হয়ে যায়, যাস আবার ডাক্তারের কাছে বলে আসছিস, প্রমিস করে আসছিস যে এগুলা খাবি না। এবার সে বলবে আমি জানি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি নিজেকে থামায় রাখতে পারি না, বার্গার দেখলে জিভায় পানি চলে আসে। এবার রুগী বলবে ডাক্তার সাহেব আপনি জানেন, আমি যখন খাওয়া শুরু করি তখন আমার এই 1 পিস 2 পিস গরুর গোস্ত দিয়ে হয় না, হ্যাঁ আমার 1 বাটি মাংস লাগে। ঠিক আছে সালাদ খান না ডাক্তার, সেগুলো হয় না, আমার গোস্তই লাগে। আমি একটা বার্গার খেলে কিন্তু আমার একটা বার্গার দেওয়া হয় না, আমার 3টা বার্গার লাগে। আমার একটা স্যান্ডউইচ দেওয়া হয় না, আমি ফুচকা 3 থেকে 5 বাটি আমি ফুচকা খাই, আমার এছাড়া আমার হয়ই না। ডাক্তার সাহেব আমি কন্ট্রোলই করতে পারি না, আমি যদি একবার খাওয়া শুরু করি তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, থামায় রাখতে পারি না। এবার তো ধরেন যে আমি আবার কাহিনীতে চলে আসছি, সে তো খেয়ে ফেলেছে, যেগুলা আপনার কাছে প্রমিস করে গেছে খাওয়া যাবে না, সেগুলা সে খেয়ে ফেলেছে। এবার তার ধরেন যে স্টমাকের পেন শুরু হয়ে গেছে, বা অ্যাসিডিটি, সেই হাইপার অ্যাসিডিটি আবার ঢেকুর মেকুর ওঠা শুরু হয়েছে, এখন সে কি করবে? এবার সে ডাক্তারকে ফোন দিবে, হ্যাঁ ডাক্তার সাহেব আমার তো আবার সমস্যাটা শুরু হয়ে গেছে, সেই ব্যথা স্টমাকের তো মনে হচ্ছে প্রচন্ড ব্যথা। এবার আপনি বলেন কেন, কি ব্যাপার, কালকে তো ওষুধ দিলাম, আপনার প্রবলেম আবার হলো, কি থেকে কি হলো, কি মনে হচ্ছে? না ডাক্তার সাহেব কোনো কিছুই না ডাক্তার সাহেব, আপনার এবারের ওষুধটা ভালো ছিল না, এবার ওষুধ আপনার কাজ করেনি ডাক্তার সাহেব, আমার তো মনে হচ্ছে এবার ওষুধ আপনার কাজ করেনি, ওষুধ ঠিক হয়নি ডাক্তার সাহেব। এই কথা যদি আপনি শোনেন না, এটা তো খুবই স্বাভাবিক, আপনি তো না বুঝে ওষুধ দেননি অন্যদের মতন উপদশ বিষ করে, আপনি তো বেলেডোনা জানেন, চেনেন, বুঝেন, তাকে অ্যানালাইসিস করেই আপনি তাকে ওষুধ দিয়েছেন। আপনার কাছে শুনেই তো অবাক লাগবে যে ওষুধ আজকে দিলাম আর পরের দিনই তার প্রবলেম শুরু হয়ে গেল, এটা কিভাবে সম্ভব হবে? তখন আপনি কি করবেন? আপনি হলে কি করবেন, বা আমি হলে কি করবো? আমি ভেরিফাই করব, তাকে খোঁচাবো। সত্য করে বলেন তো, ঠিকঠাক কথা বলেন, একদম সত্য কথা বলেন, আপনি কি করেছিলেন?
না ডাক্তার সাহেব কিছু করিনি, কিছুই হয়নি। স্ট্রেস? না ডাক্তার সাহেব কিছুই না, কালকে তো আসলাম আর আপনার ওখান থেকে আসছি, এসে তো আমি তো কিছুই খাইনি, বাসায় তো তেমন কিছুই খাইনি, তরকারি টরকারি স্বাভাবিক ছিল, অথচ খাইছে ধরেন বার্গার খাইছে আপনার এখানে, বা এই আপনার থেকে চেম্বার থেকে বাড়ানোর পরে ফুচকা খাইছে। এবার নিশ্চয়ই আপনি কিছু খাইছেন, সত্য করে বলেন, গতকাল নিশ্চয়ই কিছু খাইছেন, না তো এরকম হবে না, আমি যে ওষুধ দিয়েছি সেটা তো এরকম হওয়ার কোনো চান্স নাই, আমি কনফার্ম। যখন আপনি খুব বোল্ডলি কথা বলবেন, খুব স্ট্রংলি কথা বলবেন, আমি কনফার্ম আপনি কিছু নিশ্চয়ই কিছু একটা ঝামেলা করেছেন, নাহলে এমনি এমনি প্রবলেম শুরু হবে না। ডাক্তার সাহেব আসলে কি মানে আর কি, আমি আপনার ওখান থেকে যখন আসছিলাম না, 3টা বার্গার খেয়ে ফেলেছি। 3টা বার্গার খেয়ে ফেলেছেন? আপনি যে বললেন আপনি আর ভাজা পোড়া খাবেন না, বা বলবে যে ডাক্তার সাহেব ওই দিক দিয়ে আসছিলাম, ধীরেনের ওখানে যে চপ, উফ ডাক্তার সাহেব চপের গন্ধে আর থাকতে পারলাম না, খেয়ে ফেলেছি, কপাকপ 4-5টা খেয়ে ফেলছি। আরে আপনি তো প্রমিস করে গেলেন যে খাবেন না, খেয়ে ফেললেন। আর বলেন না ডাক্তার সাহেব, অথবা এই টাইপের রুগীরা এরকম বলে, আর বলেন না ডাক্তার সাহেব, মানে যখন এরকম হয়ে যায়, যখন আপনি ধরে ফেলবেন, তখন এই রুগীরা কিভাবে কি করে সেটা একটু শুনে নেন। বলে এরা এরকম, আর বলেন না ডাক্তার সাহেব, আপনার কাছ থেকে ওষুধ নেওয়ার পরে আমি আমার এক জিগরি দোস্তের বাসায় গেলাম। হ্যাঁ, আমি প্রমিস করেছিলাম যে আমি 4 পায়ে মাংস খাবো না, মানে গরুর গোস্ত, খাসির মাংস, তেলের খাবার এগুলা খাবো না, কিন্তু আমার বন্ধু, সে আমার ন্যাংটাকালের বন্ধু, সরি স্ল্যাং হয়ে গেল, আমার বাল্যকালের বন্ধু, আমার খুব ভালো রিলেশন, আমাদের ফ্যামিলিয়ার কন্ডিশন, সে আমাকে খুব ফোর্স করলো যে দোস্ত আজকে তো আমি নিজের হাতে গরু গোস্ত রান্না করেছি, তোমাকে এক পিস হলেও খাইতে হবে, তুমি খাও, না হলে কিন্তু তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে না। এখন ডাক্তার সাহেব বলেন, এভাবে যদি কোনো জিগরি দোস্ত বলে, আমি কি না খেয়ে থাকতে পারি? আমার অসুখ হলে হোক, বন্ধুত্ব তো আমাকে রক্ষা করতে হবে। আমি যদি মাংসটা না খাই তাহলে তো সে মন খারাপ করবে, কষ্ট পাবে, আমি তো তাকে খুবই ভালোবাসি, আমি একদম ইনোসেন্ট, আমি ডাক্তার সাহেব আপনার কাছে প্রমিস করে আসছিলাম, কিন্তু আমি তো তাকে খুব ভালোবাসি ডাক্তার সাহেব। সে আমাকে বললো, এই কারণে একটু 2টা পিস একটু খেয়ে দেখলাম, আর একটু ওই বিরিয়ানি রান্না করেছিল সেটা একটু, একটু ডাক্তার সাহেব নিলাম, একটু খেয়েছেন, আপনাকে কিছু করলাম না ডাক্তার সাহেব, খুব জোর করলো তো বন্ধু, আমি বললাম না আমি খাবো না। তারপরেও ডাক্তার সাহেব ওর কাছে তো আমি না করতে পারলাম না, বন্ধু বললে তো না করা যায় না, সে খুব ভালো রান্না করে ডাক্তার সাহেব, বেলা থেকে সে রান্না করে, 2 ঘন্টা ধরে সে রান্না করেছে নতুন রেসিপি ডাক্তার সাহেব, আমি কি করে না করতে পারি? তো ঠিক আছে, আপনি একটু খেয়ে করতেন, বেশি খাইছেন কেন? ডাক্তার সাহেব একটু খাওয়ার পরে সে আবার আমাকে তুলে দিল ডাক্তার সাহেব। এই তুলে দেওয়ার পরে যখন আমি মানে একটু একটু ডাক্তার সাহেব মনে হলো যে খাইলামই যখন, তো একটু খেলাম। তারপরে ডাক্তার সাহেব এত টেস্টি ছিল ডাক্তার সাহেব, আপনি কি বলবো, আমি তো একদম আঙ্গুল চাটতে লাগলাম, দিয়ে আমাকে যে বোলটা দিয়েছিল ডাক্তার সাহেব, বোল ধরে পুরোটা খেয়ে ফেললাম। দেখেন তার হাইডিং এর স্টাইলটা কি, এবং ওপেন যখন হলো সে যে বোল ধরে মাংস খেয়ে ফেলেছে, সেটাও কিন্তু অরিজিনাল সে হিস্ট্রি কিন্তু বলে দিল। আমার কাছে প্রমিস করে গেল, পরের দিনই সে, ওকে বলেছি গরু গোস্ত খাবেন না বা ফুচকা খাবেন না, আমি একটা গল্প বলতেছি, যে কোনো খাবারই হোক এইভাবে করে। দেখেন আমি গতদিন, গতকালকে যে বাচ্চার আমি গল্পটা শুনে এসেছিলাম, সেই গল্পের সাথে এটা মিললো কিনা, এই আজকের গল্প ঘুরে ফিরে কিন্তু একই হয়, দোষ অন্যের ঘাড়ে, প্রমিস করেছে, প্রমিস ব্রেক করতেছে অন্যের জন্য। গতকালকে কি বলছিল, আমি আইসক্রিম খাইনি, আমি বড় ভাইকে এদিক দিয়ে যেতে দেখলাম, তাই ভাবলাম যে একটু দেখি পাহারা দিয়ে। তারপর আবার কি বললো, যে আইসক্রিম আমি দেখছিলাম গলে, একটু গলে পড়ছিল কেন, জিবাদে একটু চেটে দেখলাম, এই কাজটাই করে বেলেডোনার। এটা একটা পিকুলিয়ার অ্যাডাপ্টেশন। আমাদের একটা রুব্রিক্স আছে, রুব্রিক্সটা আপনারা লিখে নিতে পারেন। রুব্রিক্সটা হচ্ছে unreliable on his in his promise,
আনরিলায়েবল ইন হিজ প্রমিস, আনরিলায়েবল, তার প্রমিস সে রক্ষা করে না। বেলেডোনা এরকম এক পার্সন, বেলেডোনা বেলেডোনা এরকম একজন ব্যক্তি যে তার প্রমিস রক্ষা করতে পারে না। কারণ সে অনুভব করে আমি ইনোসেন্ট, আমি নিষ্পাপ, আমি তো খাইতাম না, আমার বন্ধু 2 ঘন্টা ধরে রান্না করেছে, রান্না করে আমার কাছে খাবারটা নিয়ে আসছে, আমি এই কারণে খেয়েছি ডাক্তার সাহেব, তার মনটা রক্ষা করার জন্য খেয়েছি। এখন খাওয়ার পরে রান্নাটা এত টেস্টি ছিল ডাক্তার সাহেব, আপনাকে কি বলবো, একবার সে তুলে দিল জোর করে, পরের বারও দিল, কিন্তু আমি আর নিজে থামতে পারলাম না, আমি খেয়ে ফেললাম। তো একটা জিনিস খেয়াল করবেন যে আপনার চেম্বারে আপনি, আপনার কাছে যত পেশেন্ট আসবে, হ্যাঁ, এটা খেয়াল করবেন, এটা আরেকটা ফরম্যাটের কথা বলতেছি। আপনি ধরেন পেশেন্টকে বললেন যে ওষুধ দিলাম, আপনি 7 দিন পরে বা 15 দিন পরে, আমরা 15 দিন পরে, 15 দিন পরে জানাবেন, না 3 দিন পরে 2টা ওষুধ দিলাম, 3 দিন পরে আমাকে ফোন দিয়ে জানাবেন। হ্যাঁ ডাক্তার সাহেব অবশ্যই, আমি কালকেই জানাবো ডাক্তার সাহেব, ফোন দিয়ে কেমন আছে। না, আপনাকে কালকে জানাতে হবে না, আপনি 3 দিন পরে একটু ফোন দিয়ে জানান যে অবস্থাটা কি। অবশ্যই ডাক্তার সাহেব, 3 দিন পরে আমি ফোন দিব। 15 দিন পার হয়ে গেল, আপনি কনফার্ম থাকেন, 20 দিন পার হয়ে গেল, কনফার্ম থাকেন, 99% বেলেডোনা আপনার কাছে আর আসবে না, আপনার কাছে ফোনও দিবে না। 1 মাস পর হয়তো আপনাকে কল দিবে, ওষুধ শেষ হয়ে গেছে 7 দিন আগে, ফোন দে, ও ডাক্তার সাহেব সরি, আমি তো ভুলে গেছিলাম, আমি তো আপনাকে 7 দিন পরে 15 দিন পরে কল দিতে, খুবই সরি ডাক্তার সাহেব, খুবই সরি। এবার আপনার কাছে আসলো, আমি কি আসবো ডাক্তার সাহেব, হ্যাঁ আসেন, ওষুধ নেন, আপনি জিজ্ঞাসা জিজ্ঞাসা করে হ্যান ত্যান সবকিছু ওকে হয়ে গেল। এবার বললেন যে আপনি জিজ্ঞাসা করেন, আপনি যে বললেন 3 দিন পরে ফোন দিবেন বা 10 দিন 15 দিন পরে ফোন দিবেন, দিলেন না কেন, ভুলে গেছিলেন? আসলে ডাক্তার সাহেব আমি খুব বিজি ছিলাম, হঠাৎ করে নতুন বস আসছে, এসে সব লোড আমার উপরে দিয়েছে, নাহলে বলো হঠাৎ করে ব্যবসা এমন বেড়ে গেছে, আমি দোকান থেকে উঠতেই পারছিলাম না, এরকম কথাবার্তা বলবে। আমি খুবই সরি ডাক্তার সাহেব, নেট নেক্সট টাইম আমি প্রমিস করছি ডাক্তার সাহেব, আমি আপনাকে কল করেই আসবো, আপনাকে আমি কল করবোই, আপনি আমাকে একটা ডেট দিয়ে দেন ডাক্তার সাহেব, এবার ডেট দিয়ে দেন, আমি কোনোভাবে ভুল করবো না, আপনি প্লিজ বলেন কোন দিন, আপনি ডেট বলেন। নাহলে ডাক্তার সাহেব ঠিক আছে, আপনি এটা আমাকে ইয়ে দেন প্লিজ, আপনাকে একটু ছোট কাগজ হবে ডাক্তার সাহেব, একটু ছোট কাগজ একটু কলম দেন। আপনি দিলেন, হ্যাঁ ডাক্তার সাহেব বলেন আমি কবে ইয়ে করবো, আচ্ছা 10 তারিখে কয়টার সময় কল দেবো ডাক্তার সাহেব? 9টার সময়, রাত 9টা, রাত 9টা তো ঠিক আছে, রাত 9টার সময়। এই যে ডাক্তার সাহেব আমি দেখেন লিখে নিলাম, নেক্সট টাইম আমার আর ভুলই হবে না। কি মনে হয় সে তার প্রমিস রাখতে পারবে? হ্যালো, আমি কি আসছি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। স্যার, স্যার এবারও পারবে না স্যার। এবারও পারবে না, কারণ রুব্রিক্সেই বলা আছে আনরিলায়েবল ইন হিজ প্রমিস, সে তার প্রমিস রাখতে পারবে না। এবার আসছে, এবার তাকে আবার ধরেন, কি ব্যাপার, লিখে যে নিয়ে গেলেন, ফলো তো দিলেন না, জানালেনও তো না, তারপরে আপনার 1 মাস পরে আসার কথা, আপনি 2 মাস পরে আসলেন, খুবই দুঃখিত ডাক্তার সাহেব, আই এম রিয়েলি ভেরি সরি ডাক্তার সাহেব, কথাই পারবেন না এদের সাথে। আপনি, আপনার সামনে আমি যে, কি হচ্ছে আপনার সামনে, সরি, আপনার সামনে আমি যে কাগজে লিখে গেছিলাম ডাক্তার সাহেব, আমি এটা আমার টেবিলেই রেখেছিলাম, আমার একদম সামনেই রেখেছিলাম, আমার এই বউ এটা একবার বুঝতে পারেনি, না বুঝে ওটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, নাহলে বলবো যে ডাক্তার সাহেব আমার বাচ্চা আছে, ও এটাকে মানে অপ্রয়োজনীয় কাগজ মনে করে সেটা নিয়ে নষ্ট করে ফেলেছে। একটা না একটা স্টোরি সে আপনাকে বানায় শোনায় দিবে, কিন্তু তাও আবার বলবে নেক্সট টাইম প্রমিস ডাক্তার সাহেব, আর ভুল হবে না। এরকম বেলেডোনা পেশেন্ট আপনার সামনে প্রমিস করতে থাকবে, কিন্তু এমন প্রমিস করবে যেটা সে আসলে আদৌ পূরণ করতে পারবে না। আপনাকে যদি বলে যায় যে খাবারের প্রমিস করলো, সেটাও রাখতে পারছে না, আপনাকে জানাতে হবে, সেটা আপনি অন্য আরেকটা জিনিস বলবেন, সেটাও সে পারবে না। তো আপনার কাছে হয়তো মনে হবে যে সে আপনার সাথে চিট করছে, বেসিক্যালি সে আপনার সাথে চিট করছে না, সে চিটার না, বেলেডোনা কিন্তু চিটার না, বেলেডোনা হলো ফেবুলাস, সে তার প্রমিসটাও সিরিয়াসলি নেয় না। ধরেন যে
ফ্যাটি অ্যাসিড গ্রেড 2, ফ্যাটি অ্যাসিড গ্রেড 2, আপনি তাকে কি বলবেন? তেলের খাবার খাবেন না, আপনি কি বাইরের জিনিস খান? হ্যাঁ ডাক্তার সাহেব একটু তো কোক স্প্রাইট খাই, একটু চিপস টিপস খাই, ওগুলো খাওয়া যাবে না। কোক স্প্রাইট তো খাবেনই না, ওগুলা তো একদম স্যাচুরেটেড ফ্যাট থাকে, তাই না? ওই ফ্যাট গুলো আপনার খাওয়া যাবে না, আপনার ইনফ্লামেশন হয়ে যাবে। না, আমরা ইনফ্লামেশন যেহেতু করছি আমরা তো এটা জানি, এটা আপনার করা যাবে না। আপনি ওই স্প্রাইট বলেন, কোক বলেন, মোজো বলেন, এগুলা কিচ্ছু খাবেন না। হ্যাঁ ডাক্তার সাহেব খাবো না, আপনি এটার কথা বলছেন তো আমি জুসও খাবো না, আমি জুসের দিকে তাকাবো না, আইসক্রিমও খাবো না, নিজে নিজে বলবে আইসক্রিমও খাবো না। হ্যাঁ, কেউ যদি আমাকে আইসক্রিম খেতে বলে তাহলেও আমি খাবো না। কিন্তু বেলেডোনা দেখা যাচ্ছে যে আপনার চেম্বার থেকে বাড়াবে, সামনে কনফেকশনারি পড়েছে, আইসক্রিম খাইতে হবে, ইয়ে খাইতে হবে। তখন তার প্রমিস কি হবে? ধরেন 10 মিনিট আগে আপনি, আপনার কাছে প্রমিস করেছে, আপনি ওষুধে দিয়েছেন, ওষুধটা দেখা যাচ্ছে পকেটে রাখা আছে, এই পকেটে নিয়েই সে দেখে ফেলেছে বড় মাচো, মাচো যে ই আছে না আইসক্রিম, বা কোন আইসক্রিম দোকানের সামনে দেয়, আরে বাপরে বাপ, জিবাই পানি চলে আসে। পকেটে মেডিসিন রাখা আছে, কি হয়েছে আগে খাই তারপরে দেখা যাবে। যদি এটা খেয়ে, যদি খেয়ে কিছু হয়ে যায় তাহলে তো মেডিসিন খেয়ে নিব, ঠিক হয়ে যাবে। খাওয়ার সময় মেডিসিন খাওয়ার পরে আমি প্রমিসটা রক্ষা করব, ইটস ওকে। কিন্তু আমি তখন মেডিসিন শুরু করিনি, এখন তো প্রমিস না করলেও চলবে, সে খেয়ে ফেলবে। তো বেলেরোনা এরকমটাই, এতটাই ফেবুলাস হয়, সে তার প্রমিস রাখতে পারে না, সে তার প্রমিসটাকে রাখতে পারে না, সে তার লাইফটাকে এনজয় করতে চায়। এনজয়মেন্টটা, লাইফের এনজয়মেন্টটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই এরা ফ্যামিলি, মানে এদের হয় কি বেলেডোনার, ধরেন যে বাবা মা তো জানে যে এটা বেলেডোনা, মানে বেলেডোনা না হোক ক্যারেক্টার তো জানে, এই কারণে ফ্যামিলি মেম্বাররা তার পিছিয়ে লেগে থাকে, আত্মীয় স্বজন যারা আছে, ভাই বোন, বিভিন্ন ধরনের, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা খাবি না। মা যেমন ছেলেকে বলে যে ফ্রিজ থেকে খাবি না, ফ্রিজের পানি তোর খাওয়া হবে না, কিন্তু কে কার কথা শুনে? ধরেন যে বাচ্চার কষ্ট হয়েছে, গলা খুসখুস করে, হ্যাঁ, তারপরে ঢোক গিলতে সমস্যা, যাই হোক ঠান্ডা লাগছে, তো কেউ কিছু বলছেন? তো সরি, তো মা বলে দিয়েছে যে ফ্রিজের কাছে যাবি না, ফ্রিজের পানি খাবি না, তুই এই অসুস্থ হয়ে থাকিস, তোর সাথে সাথে আমাদের সবাইকে ভুগতে হয়। তো এই যে এই ধরনের অ্যাডভাইস, এগুলো কিন্তু বেলেডোনা পছন্দ করে না। তো এই ক্ষেত্রগুলোতে কি করে, বেলেডোনা পেশেন্টের কথা শুনলে, মাও বলে দিছে এই ওদিকে যাবি না, তখন সে খুঁজে যে কোন সময় মা নাই, যেই মা নাই পট করে দেখা যাচ্ছে পানি খেয়ে ফেলে। ছোট বাচ্চারা ওই কাজ করে, পট করে ফ্রিজ থেকে বাইর করে পানি খেয়ে ফেলে। এদিকে গলা ব্যথা হচ্ছে, গলা ব্যথা হচ্ছে। এখন ধরেন গলা ব্যথা হচ্ছে, টনসিল ফুলে আছে, ঠান্ডা পানি খাইলো, কি হলো? দেখা যাচ্ছে আরো গলা একদম টন সিল হয়ে গেল, টোনটা সিল হয়ে গেল, গলা দেওয়ার আসছে না। এখন বাচ্চা তো ঢোক গিলতেই পারতেছে না, এদিকে তো সে অকাম করেছে, মানে পানি খেয়ে ফেলেছে। এখন মা তো বুঝে গেছে যে বেটার কিছু তো একটা হয়েছে, কথা বলতেছে না কেন। এখন মা জিজ্ঞাসা, কি হয়েছে রে তোর? কিছু হয়নি, মাথাটা ঝুঁকাই দিল। কিছু খাইছিস? আবার ইয়ে হলো, এই কই গেছলি? কথা বলতেছে না, কথা বললে যে গলা বসে গেছে বা একটা প্রবলেম, মা বুঝে ফেলবে, চুপ করে আছে। এবার তো বাচ্চা না, সকাল থেকে দেখা যাচ্ছে গিলতে পারতেছে না, খাইতে পারছে না, এবার চোখ মুখ শুকে আছে, মা তো বুঝে ফেলে। মা দেখছে যে ক্ষুধার্ত, এই কি ব্যাপার, তুই খাবি না? আয় এদিকে আয়, খেতে আয়। ক্ষুধা লাগেনি, আস্তে করে বলে ছেড়ে দিল। কেন, তুই তো সকাল থেকে কিছু খাসনি? আমি তো কই, তোর প্লেট তো দেখছি পরিষ্কারই আছে, ওটা তো খাসনি। আমার ক্ষুধা লাগছে না, চালাচ্ছে। এবার ধরেন বিকাল বেলা কফ শুরু হয়ে গেল,
ঘং ঘং করে কাশি শুরু হলো, মা তো ধরে ফেলেছে যে কাহিনী কি। এবারে কেক আসে, ধরেন মা এক রুমে আছে, তখন ও বুঝে ফেলছে তো ধরা খেয়ে যাও, ভাই আকাশে, ভাই আকাশে কিছু হয়েছে, ভাইয়ার ঘরে দোষ চাপাতে ওস্তাদ। এই যে আগের পেশেন্টটাও দেখলেন, আমি তো মাংস খেতেই চাইনি, বন্ধু জোর করে খাওয়াই দিছে, এরকম। বেলেডোনা কিন্তু এই কামটা করে, ব্লেমিং করে অন্যদেরকে। হ্যাঁ, তো এই তুই নিশ্চয়ই ঠান্ডা পানি খাইছিস, টেস্ট হয়ে গেছিস, সত্য করে বল। না আমি খাইনি। খাসনি মানে? গলা কি হয়েছে, গলা বসছে কেন দেখি, ফুলে আছে, নিশ্চয়ই খাইছি, সত্য করে। না খাইনি, বলতেছে না। আচ্ছা ঠিক আছে, তুই সত্য কথা বল, তাহলে তোকে একটা আইসক্রিম কিনে দিব। আর যদি সত্য কথা তুই না বলিস, তোর ভাইকে আইসক্রিম দিয়ে দিব। এবার তো ছোট বাচ্চা দ্বিধাদ্বন্দ্ব, আইসক্রিম আমার প্রিয় জিনিস, মাথার মধ্যে কাজ করছে আমি কি করবো, সত্য কথা বলবো বলে আইসক্রিমটা নিব, নাকি হাইড করব। আইসক্রিম তো আমার খুব ভালো লাগে। আসলে মা হয়েছে কি, আমি ফ্রিজটা ওপেন করেছিলাম, ওপেন করে বোতলটা চেক করে দেখলাম যে পানিটা ঠান্ডা আছে কিনা। আমি মনে করেছিলাম তুমি ভুল করে আমাদের এই বাইরের বোতলটা ভিতরে রেখে দিয়েছো। তো হাত দিয়ে দেখলাম যে না, অতটা ঠান্ডা মনে হলো না। আমি ভাবলাম এরপরে আমার মনে হলো যে না, আমি তো ঠান্ডা খেয়ে ফেলেছি, আমি আবার নিয়ে যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো এরকম দেখবেন বেলেডোনার বাচ্চারা বানায় বানায় সব ওর ওর অসুখ রিলেটেড গল্প, স্টোরি বানাতে থাকবে। ঘটেনি কিন্তু এত সুন্দর করে মিথ্যাগুলা বানায় বানায় কাহিনী আকারে বানাবে। হ্যাঁ, কেন বানাবে? কারণ এই যে এগুলা না করলে মা এই যে রেস্ট্রিকশন দিচ্ছে, ফ্রিজের কাছে যাবি না, এটা খাবি না, ওটা খাবি না, ডাক্তার রেস্ট্রিকশন দিচ্ছে, ফুচকা খাওয়া যাবে না, চপ খাওয়া যাবে না, তাহলে খাবোটা কি? এগুলো নিয়ে বেলেডোনা বেসিক্যালি অনেক ফেড আপ থাকে। তো এই মায়ের কাছে বাচ্চারা কেন এগুলো লুকাতে চায়? মায়ের কাছে বাচ্চারা কেন এগুলো লুকাতে চায়? লুকাভিশন, অ্যাডমনিশন আমরা মানে জানি হচ্ছে মৃদু ভৎসনা, বকাবকি। এই জায়গা থেকে তারা লুকাতে চায়। বেলেডোনা ব্যক্তি তার লাইফকে এনজয় করতে চায়, কোনো প্রকার রেস্ট্রিকশন চায় না, কোনো প্রকার অ্যাডভাইস চায় না, কি করতে হবে কেমন করে করতে হবে এগুলো শুনতে তার ভালো লাগে না। মা বলছে যে তুই ওখানে যাবি না, রাত্রে বাইরে থাকা যাবে না, সন্ধ্যার মধ্যে বাসায় ঢুকবি, 8টার মধ্যে পড়ার টেবিলে যাবি, এই কথাগুলো তার শুনতে ভালো লাগে না। ওরা আমি জানি মা তুমি জ্ঞান দিতে আসো না, মানে কি আমি তোমার অ্যাডভাইস পছন্দ করি না, অ্যাডমনিশন আমার ভালো লাগে না, মৃদু ভৎসনাও আমার ভালো লাগে না, তুমি বকাবকি করছো এটা আমার ভালো লাগে না। বেলেডোনা পেশেন্ট অ্যাডভাইস পছন্দ করে, শেয়ার করতে চায় না, তার প্রবলেম তার মধ্যেই রাখে। যখন একজন একটা বেলেডোনা পেশেন্ট আপনার ক্লিনিকে আসবে, এদের একটা ইয়ে থাকে যে বলবে যে ডাক্তার সাহেব, ধরেন যে আপনি কোনো ফ্যামিলি ডাক্তার, তাদের এক সন্তান আসছে আপনার কাছে, মানে ডাক্তার সাহেব আমার প্রবলেমের কথা কিন্তু আপনি আমার বাবা মাকে বলেন না বা আমার ভাই বোনকে বলেন না, যদি বলেন তা হালকা কিছু দুই একটা নাম টাম দিয়ে বলেন, কিন্তু বেশি কিছু বলেন না, না হলে একদম আমার মানে টেকাটাই হারাম করে দিবে, বাসায় টেকাটাই, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করতে হবে ওটা করতে হবে, তুই অসুস্থ হয়ে পড়িস, একটুতেই তোর অসুস্থ হয়, সবার জন্য তোকে ভুগতে হয়, বারবার এই নিষেধ ওই নিষেধ, এগুলা শুনতে আমার ভাল লাগে না। তো এই টাইপের কথাবার্তা গুলা বেলেডোনা পেশেন্টরা বলে। বেলেডোনা পেশেন্ট বেসিক্যালি লুকাতে চায় যে তার আশেপাশের লোকজন যদি জানে তাহলে তাকেই ট্রাবলে পড়তে হবে, তার এনজয়মেন্টের প্রবলেম হবে, দেখা যাচ্ছে তার এনজয়মেন্ট করাটাই বন্ধ হয়ে যাবে।
আবার দেখা যাচ্ছে খোঁচাখুচি তো আজকে আছেই, লোকজন তো একটু চান্স পেলে, হ্যাঁ তোকে নিষেধ করেছিলাম আইসক্রিম খাইস না, তুই তো আইসক্রিম খাইছিস, খোঁচা, তো কথাই শুনিস না, বার্গার খাইতে নিষেধ করিনি, বার্গারই খাস, খোঁচা। এই খোঁচাটাকে বেলেডোনা অ্যাভয়েড করে, এই জন্য সে সবকিছু হাইড করার চেষ্টা করে। সে হাইড করবে কিন্তু খাওয়াটা কিন্তু সে ঠিকই খাবে। ধরেন বেলেডোনা পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, পরিবারের লোকও জানে, আমাদের একজন কলিগ আছেন, পরিবারের লোকও জানেন সে অলরেডি ডায়াবেটিস সেন্টারে ভর্তি হয়েছিল, মানে তার এত সিভিয়ার কন্ডিশনে চলে গেছিল, মানে বাঁচানোই দায় এরকম একটা অবস্থা। সে 15 দিন থেকে আসছে, সে বাসাতেও জানে, বাসায় তো ভাবি সেই রকম রেস্ট্রিকশন, আবার কলেজে এসেও সেরকম, কলেজে এসেও সে কিন্তু খাবে না। হ্যাঁ, সে মিষ্টি দাও, কলেজে মিষ্টি দেয়, খাবে না, কিন্তু খাবে লুকাই লুকাই, সবার সামনে ওইভাবে খাবে না। ধরেন এই পেশেন্টটা কি করে, মিষ্টি খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, মিষ্টির দোকানে পাশ দিয়ে যাচ্ছে, এবার খুব মন টানছে, পট করে যে মিষ্টি কিনে ফেলবে, একদম ভালো যে মিষ্টি আসবে, মিষ্টির দোকানেও খাবে না, নিয়ে নিলে প্যাকেট করে দেন, নিয়ে আস্তে করে দূরে কোথাও চলে যাবে, আড়ালে চলে যাবে, লুকায় লুকায় মিষ্টি খায় ফেলবে, খায় দেয় একবারে এমন ভাবে করে ঠোঁট মোট দাঁত টাত পুলি টুলি করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চেটে পুটে খেয়ে দেয়। এবার সে আসবে বাসায়। তো এগুলা যেগুলা হাইট থাকে সামহাও কোনো না কোনো ভাবে এগুলা কিন্তু জানা যায়। তো আপনি জেনে গেলেন, এবার আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার তো ডায়াবেটিস আছে, আপনি জেনে শুনে কেন মিষ্টি খান, আপনার মিষ্টি খাওয়ার দরকার কি, ডায়াবেটিসে আপনাকে রেস্ট্রিকশন আছে মানেন না কেন, মানবেন। তখন এই টাইপের কথোপকথন হলে এই ইয়েরা বলে, পেশেন্টরা বলে যে ডাক্তার সাহেব আমি তো এমনিতেই মারা যাব, ডায়াবেটিস হোক আর না হোক, আমি মরবো আপনি মরবেন, আমি আজকে মরতে পারি, কালকে আপনি মরতে পারেন, আপনি আজকে বা আমি কালকে মরতে পারি। আমরা আমার তো আমি আমি তো ওষুধ খাচ্ছি, ইনসুলিন নিচ্ছি, ডায়াবেটিসের ওষুধও খাচ্ছি দুবেলা করে, তো কি হচ্ছে, আমার ডায়াবেটিস তো ভালো হচ্ছে না, আমি যে ওষুধ খাচ্ছি, ইনসুলিন নিচ্ছি, আমার তো অসুখ ভালো হয় না, তাহলে আমি কেন মিষ্টি খাওয়া বন্ধ করব? আমি ডাক্তার সাহেব মিষ্টি খাওয়া পছন্দ করি, আমাকে মিষ্টি খেয়ে মরতে দেন, কি আছে জিন্দগিতে? ডাক্তার সাহেব ধরেন আমি মিষ্টি খেলাম, খাই আমি আর ধরেন 5 বছর বাঁচবো, মিষ্টি না খেলে আমি আর হয়তো 7-8 বছর বাঁচতাম, 10 বছর বাঁচতাম, তো আমার কি লাভ? এমন তো না আমি মিষ্টি খেলাম না আর আমি অনন্তকাল 100 বছর বাঁচতেছি, তা তো না, ওই দুদিন আগে আর পরে। এই টাইপের অবজেক্ট, এবং সেগুলো রিজনেবল, কারণ যুক্তিসঙ্গত, অবজেক্টিভ রিজনেবল, আমাদের রুব্রিক্স আছে তাই না? এইরকম অবজেক্ট সে তুলে ধরবে আপনার আমার সামনে, আপনার আমার সামনে সে এই ধরনের অবজেক্ট তুলে ধরবে, ডেফিনেটলি তুলে ধরবে। কথাবার্তার মধ্যে এরকম এরকম আজব আজব যুক্তি, মানে আপনি অনেক সময় যুক্তিতে তার তার সাথে পেরে উঠবেন না, এরকম ইয়ে তার মধ্যে পাওয়া যাবে। তো বেলেডোনা পেশেন্ট সব সময় অবজেকশন, তার প্রত্যেকটা বিষয়ে একটা করে অবজেকশন থাকে, একটা করে পয়েন্ট নিয়ে কথা বলবে, কি পার্থক্য হবে, আমি যদি মিষ্টি খাই তাইলে কি হবে, না খাই কি হবে, আমি যদি রেস্ট্রিকশন মানি তাহলে কি হবে, না মানি তাহলে কি হবে, ওষুধ যদি খাই তাহলে কি হবে, না খাইলে কি হবে, মেডিসিন খেয়ে লাভ কি, না খাইলে কি লাভ না, যদি মেডিসিন খেয়ে অনেক বেশি বেনিফিট না হয় তাহলে মেডিসিন না খাওয়াই ভালো, লাইফটাকে এনজয় করাই ভালো। এই টাইপের অবজেক্টিভ রিজনেবল সে হয়ে যাবে, এই টাইপের অবজেক্ট সে আপনার সামনে উপস্থাপন করবে। আপনারা এরকম অনেক বেলেডোনা পেশেন্ট পাবেন, মানে এরকম অনেক পেশেন্ট পাবেন যারা বেলেডোনার মতন করে কথা বলে, ডাক্তার সাহেব আমি ধরেই নিলাম যে আমার কফি খাওয়া যাবে না, আমার লবণ খাওয়া যাবে না। হ্যাঁ, আপনি বলতেছেন যে কফি খেলে হোমিও ওষুধ ঠিক মতো কাজ করে না, মেনে নিলাম,
আমি কফি খেলে আপনি বলতেছেন যে আমার এই অসুখটা ভালো হবে না, আমি মেনে নিলাম। কিন্তু আমি যদি কফি না খাই, খাওয়া যদি ছেড়ে দিই, তাহলে আমার আমার প্রবলেমটা এমনি এমনি ভালো হওয়ার চান্স কতখানি কফি ছাড়া? বা আমি যদি লবণ, আপনি বলতেছেন যে আমি লবণ খাই, তো লবণ আমি যদি নাই খাই, তাহলে আমি কি এমনি এমনি ভালো হয়ে যাব? তো এমন এমন কোশ্চিন করবে যে আনসার আসলে আপনি দিতেই পারবেন না, এমন ভাবে যুক্তি নিয়ে সে ইয়ে করবে। পেশেন্ট বলে আমি অত শত বুঝি না, কেন যে এই হোমিওপ্যাথরা আপনারা আপনারা কেন যে এই পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, কফি এগুলা খেতে নিষেধ করেন? আপনি যদি আমাকে খাওয়ার বেনিফিট আর না খাওয়ার বেনিফিটটা এক্সপ্লেন না করতে পারেন, না বুঝাতে পারেন, তাহলে এগুলো আমাকে বলতে আসেন না ডাক্তার সাহেব, আপনাকে আমাকে বুঝাই ইয়ে করতে হবে। তো এইরকম অবজেক্টিভ রিজনেবল নিয়ে পেশেন্টরা আপনার সামনে কথা বলবে। আপনি যদি এই পেশেন্টকে কিছু নিষেধ করেন, তাহলে গতকালকে একটা টেকনিক বলেছিলাম, অল্প অল্প করে নিষেধ করবেন। আরেকটা বিষয় হলো তাকে উপযুক্ত কারণটা ব্যাখ্যা করে যদি আপনি নিষেধাজ্ঞা দিতে পারেন, একদম সাইন্টিফিক ওয়েতে, এ বলেছে, এই জার্নাল এই করছে, এটা এটা এটা, তাহলে সে শুনবে। না হলে কিন্তু তাকে আপনি কোনো কথাই শোনাতে পারবেন না। আমি কি বুঝাতে পারলাম? বেলেডোনার পেশেন্টটা এরকমই। কারণ ওই যে ফেবুলাসের বিষয়টা আছে, সে তো ওইভাবে নিচ্ছে না, ওইভাবে গ্রাহ্যও করছে না। এই কারণে তার মাথার মধ্যে ওই যুক্তিগুলা, ওই এগুলা তার মধ্যে তো থাকেই। তো একটা কেস নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, আজকে এত পার্টিসিপেন্ট কম কেন, আমি তো বুঝলাম না। এই টানা ক্লাস হয়ে যাচ্ছে এই কারণে নাকি? পার্টিসিপেন্ট অনেক কম, প্রায় 10-12 জন আসেননি, বুঝলাম না। তো কেসটা একটু ভালো করে শোনেন। এই রুগীর বয়স হচ্ছে 52, মোস্তাক ভাইদের ফ্রেন্ড, এরকম ইয়ে আর কি। তো মোটামুটি একটু স্বাস্থ্য ভালো, থলথলে, ব্রাইট কালার, মানে উজ্জ্বল, মানে ফর্সাই বলা যায়। তো এই পেশেন্টের ফ্রেন্ডরা মোটামুটি, ওরা এক জায়গায় আড্ডা দেয়, সেখানকার মোটামুটি সবাই আমাদের পেশেন্ট, মানে প্রায় 15-20 জনের একটা গ্রুপ। এই পুরা বন্ধু মহলে পুরো মানে ফ্যামিলি ডাক্তার আমরা। ইনিও অনেকবার আমাদের চেম্বারে আসছে, তার বন্ধুদের সাথে আসছে, বন্ধুকে নিয়ে আসছে অ্যাটেন্ডেন্স হিসাবে, কিন্তু কখনোই সে কোনো বিষয় নিয়ে কোনো চিকিৎসার কথা কখনো বলেনি, কোনো অসুস্থতার কথা বলেনি। তো এবার সে মানে আসলো আমাদের কাছে, তার এক বন্ধু, উনিও আমাদের খুব ঘনিষ্ঠ, সে তাকে ধরে নিয়ে আসছে। তো সে সব সময় তার অসুস্থতা নিয়ে কষ্ট ভোগ করে, হ্যাঁ, কিন্তু সে কখনোই মনে করে না যে ওষুধ খেতে হবে। বিষয়টা এরকম না যে সে কিন্তু ওষুধ খেতে চায় না, কিন্তু এটা যে নিয়ে যে ওষুধ খেতে হবে তার এই অসুস্থতার জন্য, সেটা সে মানে বুঝতে পারে না। মানে রোগ ভালো করার জন্য তার কি করা উচিত বা কি করা দরকার, এটা বেসিক্যালি সে, তার মাথায় আসে না। তো যাক, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আজকে কেন আসলেন আমাদের কাছে। তো বলতেছে যে আমার পায়খানার সাথে মাঝে মধ্যে রক্ত যায়, এখন বেশ কিছুদিন ধরে পায়খানার দাঁতটা একটু ফুলে গেছে, মাঝে মধ্যে পায়খানা করার পরে একদম কনকন কনকন করে ব্যথা করে, ব্যথাটা অনেকক্ষণ থাকে বলে সে খুব মুখ কাচুমুচু, মানে ব্যথা থাকলে যেরকম খুব কাচুমুচু করে বলল যে কয়েকদিন থেকে পায়খানাটা এত কষা হচ্ছে যে খুব কষ্ট। হ্যাঁ, এর আগেও মাঝে মধ্যে হয়েছে, তবে এবার খুব বেশি। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার পায়খানা কি রেগুলার হয় আর কেমন হয়? তখন রুগী বলছে কখনো কখনো 2 দিন পরে হয়, কখনো 3 দিন পরে হয়, তবে অনেক কষা থাকে, এটুক বলে থেমে যায়। তো জিজ্ঞাসা করলাম যে এই সমস্যাটা যখন আহ মানে কষ্ট যখন বেশি হয়, তখন আপনি কিভাবে কি করেন, আপনি কিভাবে কাজ চালিয়ে নেন? বলে একটা হাসি দিয়ে কোনো উত্তর দিল না। তো আমি বুঝলাম যে আমার প্রশ্নটা সে বুঝতে পারেনি। হাসি, তার ফেসিয়াল এক্সপ্রেশন,
এটা দেখে কোনো মানে একজন বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিদীপ্ত ব্যক্তি যেরকম হয় সেরকম হলো না। আবার তাকে কিন্তু বোকাও বলা যাবে না, পুরোপুরি বোকা, ভালো জায়গায় চাকরি করে। তো মানে সে একটা মিডিল ক্লাস, মানে মাঝারি লেভেলের একটা ব্যক্তি। হ্যাঁ, তো এক ধরনের মানে সাদাসিধে ভাব তার মধ্যে আছে আর কি, সাদাসিধে ভাব বোঝাই যাচ্ছে। তো সে যেন মনে হচ্ছে যে তার পরিস্থিতি বা অবস্থা যে গুরুত্ব দেওয়া দরকার সেটা ভাবে বুঝতে পারছিল না। হ্যাঁ, মানে সেটা ইগনোর করছে তা না, বা ওভারলুক করছে ওরকমটা না, কিন্তু সেটার যে একটা গুরুত্ব আছে সেটাকে সে ওইভাবে বোঝাচ্ছে না। তো সে বলতেছে যে অনেক বেশি যখন ব্যথা হয় তখন এক টুকরা কাপড়ের মধ্যে কিছু বরফ পেঁচিয়ে মলদারের মধ্যে চেপে ধরে থাকি, তো এতে কিছুক্ষণ মানে কিছুক্ষণ পর ব্যথা কমে যায়। আমার এক বন্ধু এটা আমাকে এই টেকনিকটা শিখাই দিয়েছে, বেশ উপকার পাওয়া যায় বলে থেমে গেল। তো বেসিক্যালি আমরা সাধারণত প্রেসক্রাইব করি যে কুসুম গরম পানিতে ভাপ নিতে, বসে একটু ইয়ে করতে, কিন্তু এ বলতেছে কি কাপড়ের মধ্যে আপনার আইস বরফ, আইস কিউবটাকে নিয়ে ওখানে সেঁক দেয়। হ্যাঁ, তো এটা এক ধরনের টোটকা, অনেকে করে, কিন্তু আমার জানা ছিল না। হ্যাঁ, তো এটা বলার পরে সে চুপ করে থেমে গেল, মানে বলে তো ফেলেছে, বলার পরে তার মনে হলো যে আমি এগুলা কি উল্টাপাল্টা টোটকার কথা ডাক্তার সাহেবকে বলতেছি, ডাক্তার সাহেব আবার কিভাবে আমার সম্পর্কে কি ভাববে বা আমাকে খারাপ ভাববে কিনা, এটা নিয়ে তার মধ্যে একটা হেজিটেশনের কারণে সে চেপে গেল। তো আমি জিজ্ঞাসা করলাম, তাহলে যখন ব্যথা ওঠে তখন আপনি এইভাবে বরফ দেন? মানে সব সময় দিই না, তবে মাঝে মধ্যে রাত্রে বেলা হলে দিই। তো তার কথা বলার স্টাইলটাই বলে দিচ্ছিল যে তার অসুস্থতা বা কষ্টের ভয়াবহতাটাকে সে আসলে অত বেশি গুরুত্ব দিচ্ছিল না, ছোট করে দেখতেছিল। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই 1 সপ্তাহ আগে কি আপনার কি সেরকম কষ্ট ছিল না? তো বলতে যে ডাক্তার সাহেব বেশ ভালোই ছিলাম। তো এর মধ্যে এক বন্ধু, মানে তাকে সাথে নিয়ে যিনি আছে, তখন বলে না না ডাক্তার সাহেব এরকম সমস্যা মাঝে মধ্যেই ভোগে, মেলা দিন থেকে আমরা ওর কাছ থেকে শুনি। হ্যাঁ, এজন্য মাঝে মধ্যে সে দেখা যাচ্ছে আমাদের ওরা রেগুলার একটা জায়গায় আড্ডা দেয় আমাদের এখানে চেম্বারের পাশে, ওখানে ওদের মানে গল্প গুজব হয়, সঙ্গীত চর্চা হয়। তো মাঝে মধ্যে এর সমস্যায় আসে না। হ্যাঁ, আবার যদি দেখা যাচ্ছে সমস্যা নিয়ে আসে, তাহলে দেখা যাচ্ছে এক কোনায় বসে আছে, খুব কাঁচুমুচু হয়ে কষ্ট নিয়ে বসে আছে, আমরা বুঝে ফেলি। তো তখনই আমরা তাকে অনেকবার বলেছি যে ডাক্তার দেখা, অমুকের কাছে যা। হ্যাঁ, কিন্তু প্রতিবারই সে কখনোই আমাদের কথা শুনেনি, আমাদের কথাকে অগ্রাহ্য করতো। সে বলতো যে এই জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে নাকি। তো রুগী বলে উঠলো যে ডাক্তার সাহেব কয়দিন থেকে সমস্যাটা একটু বেড়ে গেছে, গত 2 দিন থেকে পায়খানার সাথে অল্প অল্প করে রক্ত যাচ্ছে, মলদারটা ফুলে গোটার মতন হয়ে গেছে। তো তার মানে দেখেন, খেয়াল করে দেখেন, রুগী একটু আগেই বলতেছিল যে সবকিছু ঠিকঠাক চলছিল, ঠিকঠাক চলছে। হ্যাঁ, আবার এখন বলছে যে একটু বেশি। আর বন্ধু যখনই বললো যে তার অবস্থা খারাপ, সে তখন বলছে না অতটা খারাপ না। কথাটা বুঝেন, একবার বলছে বেশি, একবার কম। বন্ধু বলতেছে যে খারাপ বেশি, তখন বলছে না না অতটা খারাপ না। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সমস্যাটা বেড়ে গেল কেন, আপনি কি কোনো কি মনে করেন কোনো উল্টা পাল্টা খাবার দাবার খেয়েছিলেন, তেলে ভাজা খাবার বা রিচ আইটেম, রিচ ফুড, বা কোনো দাওয়াত টাওয়াতে গেছিলেন, ভুড়ি ভোজন করেছেন? হ্যাঁ 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 ডাক্তার সাহেব, সেরকম কিছু না, এই ধরেন আপনি অল্প স্বল্প কিছু একটা এই খাইছি আর কি। তাহলে কি ধরে নিব, কি অল্প খাইছেন? না, ধরেন যে কারো বাসায় যদি যাই আর কেউ যদি একটু একটু খেতে টেতে দেয়, তখন কি করে না করি ডাক্তার সাহেব, এটা না তো আর করা যায় না। হ্যাঁ, তার মানে কি দেখেন, ওই আগের আমি এতক্ষণ যে আলোচনা করলাম একটু আগে, ওই দোষ চাপিয়ে দেওয়া, কারো বাসায় যদি যায়, কেউ যদি একটু একটু কিছু খেতে দেয়, তাহলে কি করে না করা যায়? কি খাইছিলেন? বলেন না ডাক্তার সাহেব, একটু ওই যে সিঙ্গারা আর এই
শামুচা, ওই আমাদের এইখানে কালিজি দেওয়া এই কিমার শামুচা দিল। আমি কি আর করবো, ডাক্তার সাহেব আমাকে জোর করলো, আমি বললাম খাবো না, বলতেছে বিদ্যুতের একদম টাটকা। তো দেখেন, সে কিন্তু নিজেকে দোষ দিচ্ছে না, সে উল্টা পাল্টা খেয়েছে। সারা দোষ কাকে দিচ্ছে? কারো বাসায় গেলাম, ওই পরিস্থিতিকে, ওখানকার লোকের দোষ। কোথাও যে যদি কেউ আমাকে রিকোয়েস্ট করে একটু ভারী খাবার হয়ে যায় ডাক্তার সাহেব, এখানে আমি কি করতে পারি? এই টাইপের কথাবার্তা গুলা বলে। আজকে কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম, আরেক দিক দিয়ে কথাটাকে, তার দোষটাকে লুকানোর চেষ্টা করে, ছোট বাচ্চাটার মতন। না না, আমি তো খাইনি, ভাইয়া এই দিক দিয়ে যাচ্ছিল, আমি তো দেখিনি, দেখতেছি যে আইসক্রিমটা গলে গেল কিনা এই জন্য চেক করে দেখতেছিলাম। কথা তো একই হলো। বন্ধুর বাড়িতে গেছিলাম, বন্ধু জোর করলো বলেই তো গরুর গোস্তটা খাইলাম, রিচ ফুডটা খাইলাম। এই থেকে তো সমস্যাটা বেড়ে গেল। এবং সে এই সময় একটা দুর্বলতা ঢাকার ঢাকার জন্য, দুর্বলতাকে আড়াল করার জন্য এটা কিন্তু হাসিও দেয়, দিয়ে দেয়। হাইডিং থিংস এর হাসি এটা। সে কি খেয়েছিল সেটা সে লুকাতে চাচ্ছে। থিংস, হিমসেলফ না, কিন্তু থিংস। কি খাইছেন বলতেছেন, ওই একটু একটু কিছু খাইছি, দিল। তারপরে কিন্তু বলে দিল। তাকে যখন পাকড়াও করলাম, আরো জোরে টোরে শুনতে চাইলাম, তখন সে বলে দিল। তাহলে সে কি লুকাচ্ছিল? থিংস। আমাদের রুব্রিক্স হচ্ছে হাইডিং থিংস। আমাদের রুব্রিক্স হচ্ছে হাইডিং থিংস। সে কিন্তু তার পুরো পার্সোনালিটিকে লুকাচ্ছে না, বলা যায় সে তার কিছু কর্মকাণ্ডকে লুকাচ্ছে, তার থিংস কে লুকাচ্ছে। থিংস এর বিষয়টা বুঝলেন? হাইডিং হিমসেলফে সে সে নিজেকেই লুকায়, আর থিংস এ তার কর্মকাণ্ড, কি থেকে কি হয়েছে, সমস্যাটা কোত্থেকে তৈরি হয়েছে, এগুলাকে লুকায়। তো আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার এত সমস্যা হয়েছে, এর জন্য আপনি কি কি ব্যবস্থা নিলেন? না না ডাক্তার সাহেব, এখনো কিছু করিনি, এই দুদিন থেকে না একটু বেশি বেড়েছে, এখন পর্যন্ত তো ওরকম হয়নি, এই পর্যন্ত কিছু করিনি। তাহলে দেখেন, রুগী একটু আগে বলছিল যে 7 দিন আগে, এখন আবার বলছে 2 দিন থেকে। কথার সাথে কথার কোনো স্টেটমেন্টের ঠিক নাই। ওই যে আপনার প্রবলেমটা কতদিন, এই 5 দিন কি 6 দিন কি 7 দিন এরকম বলে। আমি বলিনি আপনার বয়স কত, এই হবে 15 কি 12 কি তাও, বলে না 12 কি তাও, মানে ওটাও তার মাথার মধ্যে রাখার জায়গা না। আমি যে ক্যালকুলেটিং ইনএবিলিটির সময় বলেছিলাম, এই এটাও কিন্তু এই পেশেন্টের মধ্যে পাইলাম। আগে বললো 7 দিন, এখন বলছে 2 দিন। বেলেডন পেশেন্ট গুলা কিন্তু এরকমই বলে, স্টেটমেন্ট ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। এই কারণে ভেরিফাই করতে হয় বারবার। আপনি এরকম করলে ক্যালকুলেটিং ইনএবিলিটি নিয়ে নিলেন তা না, আবার ঘুরে ফিরে কোশ্চেন করবেন, দেখবেন আবার আরেকটা তথ্য দিচ্ছে। তো রোগীর কথোপকথন, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলায় যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে হবে কি, রোগীর কথা বা তার উচ্চারিত শব্দ বা তার স্টেটমেন্ট, হ্যাঁ, এগুলা দিয়ে যে সব সময় আপনাকে মেডিসিন সিলেকশন করতে হবে তাও না। আপনি সবকিছু মিলায়ে একটা সিনারিও তৈরি করবেন, একটা চিত্র আপনার চোখের সামনে আসবে, পার্সোনালিটি আপনি আসবে। যখন পার্সোনালিটি ম্যাচ হবে, তখন আপনি মেডিসিন সিলেকশন করবেন। ওই মেডিসিন দেওয়া মাত্রই দেখবেন যে পারফেক্ট ম্যাচিং হয়ে গেলে একদম ডেফিনেটলি, মানে বুলেট গতিতে কাজ করবে, প্রপার ভাবে কাজ করবে। তো যাক, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা আচরণগত দিক দিয়ে আমরা যে রুব্রিক্স নিতে পারি, নাইভ নিতে পারি, তারপরে ফেবুলাস নিতে পারি, হ্যাঁ, তারপরে লাফিং স্পিকিং হয়েন, এগুলো নিতে পারি। রুব্রিক্স তো অনেক নেওয়া যায়, কিন্তু ভাবনাগুলো বুঝতে হয়। লাফিং স্পিকিং হয়েন, লাইট ডিজায়ার ফর, হ্যাঁ, তারপরে আরেকটা নিতে পারি খুব সুন্দর রুব্রিক্স, স্টুপিফিকেশন স্লিপনেস উইথ, তারপরে হাইডিং থিংস, এটা নিতে পারি। হ্যাঁ, তো এগুলা কিভাবে কি, নাইফটা কোত্থেকে নিতে পারি? নাইফটা নিতে পারি তার সাদাসিধে প্রথমের যে প্রেজেন্টেশন, অকৃত্রিম সরলতা, বৈশ্বিক সম্পর্কে জ্ঞান নাই, এটা যে অসুখ, এটা যে ট্রিটমেন্ট নিতে হবে বন্ধু বান্ধব বলেছে, তারপরে ও ইয়া না, এটা কি করতে হবে কি করতে হবে না, এই জ্ঞানটা তার মধ্যে নাই।
হ্যাঁ, নাইব আমরা কি দেখি, যখন যে ফিল্ডে ঢুকে, সে নতুন ঢুকে, সে অবস্থা, কোনো ট্রিক্স বুঝে না, কথাবার্তা বুঝে না, ভাষা বুঝে না, কি করলে কি করতে হবে, এই বিষয়গুলাকে তার জ্ঞান থাকে না। এই বিষয় সম্পর্কে তার দুনিয়াদারি বোঝে না, সোজা কথা আমরা বলি দুনিয়াদারি বুঝে না। এই দুনিয়ার সে, এই জগতের সে লোক না, তার ওই জগতের বিষয়ে জ্ঞান কম আছে। লার্নিং করছে, তাই না? আমরা কিন্তু নাইবে কথাটা বলি, এই যে আমরা বারবারই বলি যে ড্রাইভিং করতেছে গাড়ি, সেটাও লার্নার, সেও নাইব। চালাকি, দুনিয়ার চালাকি, ধোকা, কপটতা, মিথ্যা কথা বলা, কথাকে পেঁচিয়ে বলা, কথার মার প্যাচ, এগুলা সে করতেও পারে না, সেগুলো ধরতেও পারে না। আমরা ক্লিনিকে কিভাবে নিই, এটা তো অনেক বড়, এত বড় পেশেন্ট, 52 বছর বয়সের পেশেন্ট, একে আমরা কিভাবে নাইব নিয়ে নিলাম? নাইবকে যদি আমরা বলে থাকি বাচ্চার মতন, শিশু সুলভ আমরা যদি মনে করি, আমরা যদি সহজ সরল, ভোলা, নাদান, সরল সাদা মনের মানুষ মনে করি, তাহলে আমরা এই ক্ষেত্রে কিভাবে নাইব নিলাম? দেখেন, ম্যাচুরিটির বিষয়টা কিন্তু ডিফারেন্ট টাইপের। ইউটিউবে একটা মেয়ের ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আমার মেয়েটার নাম মনে নাই, একটু মোটা সোটা মেয়েটা, খুব বুদ্ধিদীপ্ত, ম্যাচিউরড কথাবার্তা বলে, পাক নামও একটা কথাবার্তা বলে, কারো যদি নাম মনে থাকে বলে দিতে পারেন। এই রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে, এই যে বঙ্গবন্ধু নিয়ে যে সিনেমাটা রিলিজ হলো, সেটা নিয়ে সে রিভিউ টিভিউ মেলা কিছু দিল, একদম বাচ্চা মেয়ে। তো এই নাইবের বিষয়টা কিন্তু বয়স দিয়ে যায় না, ওই মেয়েটা নাইব না, কিন্তু এই পেশেন্টটা নাইব, সে বুঝতেছে না, তার মধ্যে মানে অকৃত্রিমতা, মানে কৃত্রিমতা নাই, এই কৃত্রিমতা থাকছে, এই সরি থাকছে না। ঠিক আছে, কি করতে হবে, কখন যেতে হবে, ডাক্তারের কাছে কিভাবে বলতে হবে, কি বলা দরকার, সে বলেই ফেলো যে বরফের টুকরা ওখানে আমি সেঁক দিই। বলার পরে মনে হলো এটা তো বলা উচিত হলো না, সে কিন্তু থেমে গেল। তার ওয়াইজডমের অভাব, পুরো পরিস্থিতিকে সে ভালো বুঝছে না, পারছে না। এই কারণে আমরা কিন্তু নাইবের দিকে চিন্তা করতে পারি। ফেবুলাস কি, অনেক দিন থেকে সমস্যা, বন্ধু বলতেছে, এসে চুপ করে বসে থাকে, তার মানে সে বিষয়টাকে আমলে নিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, হালকা ভাবে নিচ্ছে, এই জন্য সে ফেবুলাস। ফেবুলাস ব্যক্তির মধ্যে একটা ভাবনা কিন্তু থাকে যে আমি অনেক শক্তিশালী, আমি নিজে এটাকে ট্যাকেল করতে পারবো, সহজে ট্যাকেল করতে পারবো, কিন্তু তার বুঝে আসে না যে বিষয়টাকে কিভাবে ট্যাকেল করতে হবে, বিষয়টাকে কিভাবে ওভারকাম করতে হবে, এটা সে বোঝে না। এই জন্য এদের স্বভাব হচ্ছে যেভাবে চলছে চলতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। লাইট ডিজায়ার পর কোন দিক দিয়ে নিতে চাই, সব বিষয়কে সে হালকা ভাবে নিচ্ছে, সহজ ভাবে নিচ্ছে। সে পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে চায়, যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়, কনস্টিপেশনের কারণে তার মলদ্বারে ব্যথা, ফুলে যাওয়া, সাথে সাথে মাঝে মধ্যে পায়খানায় একটু রক্ত টক্তও যায়, সেটা সে কমাতে চায়। কষ্ট পাচ্ছে এটা তার বোঝার জন্য, সে বন্ধুদের ওখানে যে আড্ডা দিতে পারতেছে না, চুপচাপ এক জায়গায় বসে থাকতে যাচ্ছে, মানে সে এটাকে বিয়ার করতে পারছে না, বহন করতে পারছে না, সে কষ্টটাকে কমাতে যাচ্ছে, কারণ লাইট ডিজার পর আমরা চিন্তা করতে পারি। আর এই হে হে হাসি, সেটা হলো স্পিকিং, লাফিং স্পিকিং হয়, সেটা আমরা নিতে পারি। যখনই দেখবেন যে এই বেলেডোনা, আপনারা এইটা, একটা পেশেন্ট সবসময় হাসতেছে, আপনি স্মাইলিং নেন, ওটাকে এই রুব্রিক্সটা নেন না। এই রুব্রিক্সটা তখন নেন যখন আপনি তার নেগেটিভ কথা, তার নেগেটিভ বিষয় নিয়ে আপনি যখন প্রশ্ন করবেন, এটা ভালো করে নোট করে নেন, কেউ এর আগে বলেছে কিনা আমি জানি না, এটা নোট করে নেন। যখন আপনি তার নেগেটিভ কথা, নেগেটিভ বিষয়গুলো নিয়ে আপনি যখন প্রশ্ন করবেন, তখন সে মুচকি হেসে দিবে, কথা বলতে বলতে হেসে দিবে, মৃদু হেসে দিবে, আপনার প্রশ্নের গুরুত্বটাকে কম করে দিবে, যাতে তার বিপক্ষে যে নেগেটিভ কমেন্ট আসার কথা, বা আপনি তার সম্পর্কে যে নেগেটিভ ধারণা পোষণ করবেন, সেটা যাতে না আসে। এই কারণে লাফিং স্পিকিং হয় নাই, কথা বলতেছে হ্যাঁ হ্যাঁ করে আর হাসতেছে আর আপনি নিয়ে নিচ্ছেন, এটা করবেন না। এই রুব্রিক্সটা ইউজের, প্র্যাকটিক্যাল ইউজের জায়গায় এটা। আপনি নেগেটিভ ইউজ, তার নেগেটিভ জায়গাগুলোকে পয়েন্ট আউট করে কোশ্চেন করবেন, একটু একটু তো হয়, এরকম তো একটু করতেই হয়,
এরকম এই যে কথা বলতে বলতে হাসছে, এই জায়গাগুলোতে আপনি লাফিং স্পিকিং হয় নেবেন, তাহলে ভুল জায়গায় যাওয়ার কোনো থাকবে না। হাসার মাধ্যমে কোনো কিছু লুকানো। হাসি দিয়ে আমরা কি করি? আমরা হাসি মানে কি, হাসির খোরাক হয়ে গেলাম, আমরা বলি না হাসির পাত্র হয়ে গেলাম। হাসি হচ্ছে এক ধরনের উপায়, এক ধরনের পন্থা, যার মাধ্যমে অনেক গুরু গম্ভীর জায়গা, খুব গুরু গম্ভীর আলোচনা করছি, কাশ্মীর আবার হো হো করে হেসে দিল, তাহলে কি গম্ভীর জিনিসটা হালকা করে ফেললো? ফেললো তো। হাসি গম্ভীর অবস্থাকে লাইট করে দিতে পারে। আর এই সময়ের মধ্যে অনেক কিছু লুকায় দেওয়া যায়, দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরায় দেওয়া যায়, ডাইভার্ট করে দেওয়া যায়। আবার হাসতেছে কি ঠাট্টার মাধ্যমে উড়িয়ে দেওয়া, সেটা সেটার গভীর প্রভাব যাতে পরিবেশের উপরে দেখা যাবে নি, মানে কি পরিস্থিতিটাকে আমি হেসে উড়াই দিলাম, বলি না হেসে উড়াই দিলাম। এই হাসিটা কিন্তু ভিতর থেকে আসা হাসি না, এই হাসিটা কিন্তু ভিতর থেকে আসা না, এটা আর্টিফিশিয়াল হাসি। আপনি বুঝে যাবেন। আমরা এই যে কমেডি, আমরা কৌতুক, আমরা এই যে বিভিন্ন সিনেমার ইয়েগুলা দেখি, গেগস, মাইন্ড গেগস, অমুক তমুক দেখে অটোমেটিক্যালি আমাদের মনের ভিতর থেকে হাসি আসে। কিন্তু এই বেলেডনের হাসিটা কিন্তু বানানো হাসি না, এই মানে বানানো হাসি, মেকি হাসি। এটা জেনে শুনে বুঝে সে গম্ভীর পরিস্থিতিকে হালকা করার জন্য এই হাসির সহায়তা নেয়, তার জিনিসকে লুকানো যাতে যায় এই সহায়তা নেয়। ব্যক্তি বলছে কোথাও গেলাম আর আপ্যায়ন যদি করে, খেতে যদি দেয়, তাহলে এটার দোষের কি বলেন? দোষ কিন্তু চাপাচ্ছে অন্যের ঘাড়ে, পরিস্থিতির উপরে। আমি তো ঠিকঠাক ছিলাম, আমি তো খাইতে চাইনি। কেন সে এরকমটা করলো? কারণ ডাক্তার যাতে তাকে টিটকারি না কাটে। হ্যাঁ খাইছেন, এবার বুঝেন ঠেলা। সে যে গুরুতর কোনো ভুল করেনি, অপরাধ করেনি, এটা যাতে আপনি না বলেন, এই কারণে সে কাজটা করছে। তো এই যে কর্মকাণ্ডর কথাগুলো বললাম, এই কর্মকাণ্ডের মধ্যে অনেকগুলা রুব্রিক্স একসাথে পাঞ্চ করা থাকে, যা হাসির সাথে রিলেটেড। যেমন লাফিং স্পিকিং হয়েন, হাইডিং থিংস, লাইট ডিজায়ার, ফেবুলাস। একটু ভালো করে চিন্তা করলেই পাবেন এই চারটা জিনিস কিন্তু পাঞ্চ করা থাকে। আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লাফিং স্পিকিং হয়েন, হাইডিং থিংস, লাফিং ডিজায়ার ফর, ফেবুলাস। ভালো করে ভেবে দেখেন, একটা হাসির মধ্যে এই চারটা রুব্রিক্স লুকায় আছে। বেলেডোনার এই হাসির মধ্যে লুকায় থাকে। ওখানে কিন্তু অরামমেটও আছে, অরামমেটের বিষয় আলাদা। তাহলে বেলেডোনার লাফিং স্পিকিং হয়নি আগে যারা আমাদের সময়ে 9-10, 7-8, 9-10-এর সময় যারা এটা এটা নিতেন, কিছু কেসে সাকসেস পেতেন। তারপরে এই লাফিং স্পিকিং হয় ফেবুলাস নিয়ে বেলেডোনা দেওয়ার পরে আমি নিজেও সাকসেস পাইতাম না, আমি নিজেও সাকসেস পাইতাম না। অনেককে আমি দেখেছি মাইন্ড টেকনিক, মাইন্ড মেথড ছেড়ে চলে গেছে। কাজ হয় না, আমি শিখবো কেন? কারণ তারা এই ডেপথ লেভেলের চিন্তাটা করেনি। একটা হাসির মধ্যে কতগুলা জিনিস লুকায় আছে, এই চারটা পয়েন্টকে এক করতে পারলে আপনি লাফিং স্পিকিং হয় পরিপূর্ণ হবে। ভালো করে ভেবে দেখেন, ভিডিওগুলা আপনি শুনেন, আবার শুনেন, শুনিয়ে করেন। এরপরে আরেকটা রুব্রিক্স নিয়ে একটু আলোচনা করে শেষ করে দিতে চাই। সেটা হলো যে স্টুপিকেশন, স্লিপনেস উইথ। দেখেন আমি উপরে রুব্রিক্সটা দিয়েছি, আবার দিচ্ছি, স্টুপিড না, স্টুপিকেশন, স্লিপনেস উইথ। এই রুব্রিক্সটা কিন্তু আমরা সচরাচর নিই না, কারণ এটার ব্যবহার আমরা জানি না। এটার কিন্তু বেলেডোনার ক্ষেত্রে অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। স্টুপিফিকেশন মানে কি, এই পুরো রুব্রিক্সটার মানে কি? স্লিপিংনেস উইথ, অর্থাৎ ঘুমের মতো অবস্থায়। ঘুমের মতো অবস্থা মানে কি? তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কি হয় বলেন তো? আমরা যখন তন্দ্রায় থাকি, ঘুম না কিন্তু, ঘুমের আগের অবস্থা, মস্তিষ্কের মধ্যে এক ধরনের ধোঁয়াশা থাকে,
মানে একটা ঘোর থাকে, বা নেশা করলে যেরকম নেশা, আমরা কেউ নেশা করি কিনা জানি না, আমিও করি না, নেশাগ্রস্ত অবস্থায় যেরকম থাকে একটা ঘুম ঘুম ভাব। আপনারা কখনো অ্যাক্সিডেন্ট করেছেন? অ্যাক্সিডেন্ট করার পরে ওই যে ডায়াজিপাম না কি টাইপের একটা ইনজেকশন দেয় আর কি, দিলে একটা কেমন যেন ঘুম না, কিন্তু এক ধরনের কিরকম মনে হচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে, এক ধরনের ধোঁয়াশা ধোঁয়াশা অবস্থা মনে হয়, সেরকম অবস্থা। তো ব্যক্তি শুয়ে আছে, সে ঘুমায়নি, তাহলে স্টুপিফিকেশনের হলো এমন একটা অবস্থা যেখানে ঘুম আসতে চাচ্ছে, ঘুম আসতে চাচ্ছে, তখন মস্তিষ্কের মধ্যে এক ধরনের স্টুপর তথা অসারতার অবস্থা তৈরি হয়, যেখানে সে বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট বুঝতে পারে না বা স্পষ্ট অনুভব করতে পারে না। তার কাছে মনে হয়, সে অনুভব করে যে কিছু একটা ঘাটতি আছে, কিছু একটা ঘটছে, কিছু একটা ঘটছে, ঘাটতি তো না, কিছু একটা ঘটছে, কিন্তু কি ঘটছে সেটা সে বুঝতে পারে না। রুব্রিক্স আছে উইথ স্লিপিংনেস, মানে ঘুমের সাথে, পুরোপুরি ঘুম না, তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম ঘুম ভাব, পুরোপুরি শুয়ে পড়েনি, আবার ঘুম ধরতে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মস্তিষ্কের মধ্যে এক ধরনের অসারতা ছড়িয়ে পড়ে, যার কারণে ব্যক্তি সাধারণ চিন্তা চেতনা করতে পারে না। জানো, মানে ওই অবস্থায় হয় কি, তার বুদ্ধি দ্বারা কোনো জিনিসে সে ডিসিশন নিতে পারে না, কি করতে হবে কি করতে হবে না, এরকম ডিসিশন নিতে পারে না। তো এখানে আমাদের রুগী বুঝতে পারছিল না যে এই সমস্যা, তার এই সমস্যা হচ্ছে, মানে তার কনস্টিপেশন আছে, তার সাথে পাতলা, মানে তার পায়খানার সাথে রক্ত যাচ্ছে, মলদ্বার ফুলে গেছে, সে জানছে, সে বুঝছে, হ্যাঁ কি কি সমস্যা আছে, কিন্তু কি করলে এটা থেকে মুক্তি পাওয়া যাবে, কি করলে এটা থেকে সমাধান পাওয়া যাবে, এটা তার মাথায় আসছে না। ভালো করে বুঝেন, সে জানে সবকিছু, সে জানে, বুঝতেছে সবকিছু, তার ইয়াতে আসে, কিন্তু এখান থেকে পরিত্রাণ কিভাবে পাবো সেটা তার মাথায় আসছে না। যেমন ধরেন যে আমার ক্ষুধা লাগছে, হ্যাঁ এখন ক্ষুধা লেগছে, তো এটা নিয়ে কমপ্লেন করার তো কিছু নাই, আমি হাতের কাছে যা পাবো, আমি একটু আগে বিস্কিট হাতের কাছে পাইছি, আমি পকাপক দুইটা মুখের মধ্যে দিয়েছি, দিয়ে পানি খেয়ে ফেলছি, যা পাবো আমি তাই খাবো। কিন্তু আপনার ক্ষুধা লাগছে, কিন্তু আপনার মাথার মধ্যে আসছে না যে আপনি কি খেলে ক্ষুধা মিটবে, পানি খেলে ক্ষুধা মিটবে, বিস্কিট খেলে মিটবে, জুস খেলে মিটবে, না ফল খেলে মিটবে, এটা আপনার মাথার মধ্যে আসছে না। কিন্তু ক্ষুধা লাগার বিষয়টা আপনাকে খুব বেশি তাগাদা দিচ্ছে, আপনাকে হয়রান করছে, কিন্তু খাবার যে খেতে হবে এটা আপনার মাথা কাজ করতেছে না। এটাই হলো স্টুপিফিকেশন উইথ স্লিপিনেস। বুঝতে পারছেন? ধরুন ঘুমের মধ্যে একজন ব্যক্তি শুয়ে থাকে, তার মাথা বা মস্তিষ্ক সে সময় অ্যাক্টিভ ভাবে বা ফ্রেশ ভাবে কাজ করছে না, পুরোপুরি মরার মতনও হয় না, তার মাথার মধ্যে কাজ করছে, তার মাথার মধ্যে সেন্সিটিভ থাকে কিন্তু পুরোপুরি থাকে না। যেমন তার মাথাটা ক্লান্তি বা মানে পরিশ্রান্ত, আহ, অসাড় হয়ে থাকতেছে, হ্যাঁ তীব্র গতিতে কাজ করছে না। ঘুমের মধ্যে ধরেন আমাদের কোনো কিছুর একটা অনুভব হলো, যেমন ধরেন যে ঘুমের মধ্যে কি হচ্ছে, একটা পঁ করে একটা মশা এসে কানের কাছে বসলো, কেউ একটা চিমটি দিল, তখন আপনি কি হয়, ঘুমের মধ্যে আমরা চিমটি দিল বা পায়ে একটু সুড়সুড়ি দিলে কি হয়, একটু এদিক ওদিক হালকা হালকা নড়লেন, কিন্তু ঘুমের মধ্যে কিন্তু রিয়াকশন করলেন না। আপনার কাছে কিন্তু মনে হয় না যে ঘুমের মধ্যে প প করছে, একটু এরকম করে ইয়ে করে, আপনার যদি ঘুম ভেঙে যায় তখন ওটা হতে পারে, না হলে ওটা কিন্তু মশা ইয়ে করছে, কামড় দিচ্ছে, চলে যাচ্ছে। তখন আপনাকে কেউ একজন চিমটি কাটলো, তখন কি করছেন, একটু নাড়াচড়া করলেন, একটু ইয়ে করলেন, কিন্তু আপনার মাথা কিন্তু তখন কাজ করছে না যে ব্যক্তিটা আমাকে কেন চিমটি কাটলো, তার উদ্দেশ্যটা কি, ঠিক কি কারণে ব্যক্তিটা এমন হতে পারে না। অনেক সময় ডাকে কিভাবে, যারা আপনারা ইয়েতে গেছেন, আহ কি বলে, আমরা যাই না চিল্লাতে, চিল্লাতে গেলে কিভাবে ডাকে, পায়ের ইয়েতে এরকম এরকম করে, পায়েটা এরকম এরকম করে মেসেজ করে, তাই না? আমরা যখন স্কাউট করতাম তখন আমরা ক্যাম্পে গেলে আমাদের কি করতাম, আমাদেরকে ডাকার একটা সিস্টেম ছিল, ফুঁক দিত এরকম করে,
নাকে না কানের কাছে ফু দিত। তো স্টুপিফিকেশন অবস্থাটার বিষয়টা এরকম যে কি ঘটনা ঘটছে, লোকটা মানে কার সাথে কি হচ্ছে সে সম্পর্কে তার কোনো জ্ঞান থাকে না, ডিসিশন নেওয়ার পাওয়ার থাকে না। এই অবস্থায় আমরা এই স্টুপিফিকেশন উইথ স্লিপিনেস এই রুব্রিক্সটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তো কঠিন কঠিন মনে হলেও হতে পারে, এগুলা একটু করে আলোচনা করে রাখলাম। এগুলা ফেলে দেওয়া জিনিস, অনেক সময় স্টুপিফিকেশন আমরা অনেকভাবে নিতে পারি, অনেকভাবে নিতে পারি। আপনারা সবসময় মনে রাখবেন, যখন লোক বুঝতে পারে না, ডিসিশন নেওয়ার পাওয়ার তার থাকে না, কি করতে কি হবে না, তখন আপনারা চোখ বন্ধ করে এই রুব্রিক্সের দিকে চিন্তা করতে পারেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক। কারা কারা জয়েন্ট হচ্ছেন না একটু দেখেন, আমাদের অ্যাডমিনদেরকে অনুরোধ করব তাদের সাথে একটু যোগাযোগ করেন, কেউ কোনো অসুস্থ বা অন্য কোনো সমস্যা মধ্যে জর্জরিত কিনা সেটাও একটু খোঁজ খবর রাখা দরকার। আমরা সবাই একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবো, এটাই তো আমাদের কাম্য। হ্যাঁ, তো আগামীকালকে ক্লাস হবে না, আমরা শুক্রবারে ইনশাল্লাহ ক্লাস করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।